আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে মবক্রেসি করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলে একথা বলেন তিনি। রাজনৈতিক দলের লেজুর বৃত্তি না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় যে আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। রাষ্ট্রের মৌলিক বিষয়ে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জাতীয় ঐক্য তৈরিতে সাংবাদিকদের ভূমিকা প্রয়োজন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। আগামী নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খলিদুজ্জামানের আয়োজনে যুব ছাত্র নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। চাঁদাবাজি, দখলবাজি প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ থেকে এখনও ফ্যাসিবাদ দূর হয়নি। জামায়াত আমির বলেন, যারা জাতিকে বিভক্ত করে তারা জাতির দুশ্মন। তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতি তার দলের সম্পর্ক নেই। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। পদায়নের স্বচ্ছতার জন্য লটারি পদ্ধতিতে করা হলেও ঢাকার কর্মকর্তাদের অনেকে এই বিভাগেই পদায়ন পেয়েছেন। এদের মধ্যে আবার অনেকের বিরুদ্ধে রয়েছে আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগ। এর ফলে নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সরকার চাইলে বিশেষ কারণে লটারির মাধ্যমে পদায়ন করতে পারেন। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বড় রদবদল আনল অন্তর্বর্তী সরকার। ইউএনএদের বদলি প্রদান সংক্রান্ত ২০১০ সালের পরিপত্র না মেনেই ২৬ নভেম্বরে প্রজ্ঞাপনে ৮ বিভাগের ১৬৬ জনকে প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বচ্ছতার লক্ষ্যে লটারি পদ্ধতিতে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের পদায়ন করা হলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রজ্ঞাপনে দেখা যায়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে ২৯ জনের মধ্যে ১৫ জনই এই বিভাগে পদায়ন পেয়েছেন, অথচ অন্য ৭টি বিভাগের কর্মকর্তারা ঢাকায় ততটা পদায়ন পাননি। যোগদানের আগেই ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার ঝড় উঠেছে সোনারগাঁও উপজেলার নবনিযুক্ত ইউনো শাহ মোহাম্মদ জুবাইরকে ঘিরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ১২ জানুয়ারি শিবির নেতা মামুন হোসেনকে হত্যা মামলার প্রধান আসামি তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মামুনুল হককে করা হয়েছে ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা।
এছাড়াও নিজ জেলা নাটোরে পদায়ন পেয়েছেন নলডাঙ্গার ইউনো নুরুল আমিন রুবেল। 14 গ্রামে পদায়ন পাওয়া আল ইমরানের নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আছে মাতৃত্বকালীন ছুটিতে থাকা কয়েকজন। লটারির মাধ্যমে একই ব্যক্তি লোভনীয় জায়গায় পদায়ন পাওয়ায় লটারি প্রশ্নবিদ্ধ বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এখন যদি লটারিতে এসে যায় তাইলে তো কিছু করার নাই, আর যদি লটারিতে অস্বচ্ছ হয় তাইলে তো অন্যায় হয়েছে। নিজ জেলা পাওয়ার কথা না, এটা হলে বেআইনি হয়েছে, একেবারে বেআইনি হয়েছে। অ্যাডমিন, পুলিশ আর জুডিশিয়ারি এরা আপনার নিজ জেলায় এবং শ্বশুরের জেলায় পোস্টিং পায় না, এটা হলে অন্যায় হয়েছে। এটা হলে গ্রস ভায়োলেশন হয়েছে। প্রশাসনের জন্য তো আপনার লটারি কোনো সমাধান না, যেখানে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, সেখানে তারা স্বচ্ছতা নিরপেক্ষতা প্রমাণের জন্যই লটারির আশ্রয় নিচ্ছে। এই লটারিও যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো আর কিছু বলার থাকে না। এ বিষয়ে একাধিকবার জনপ্রশাসন সচিব মোহাম্মদ এহসানুল হকের সাথে যোগাযোগ করা হলেও কথা বলেননি তিনি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে হয়েছে IB এর ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 29 নভেম্বর চারুকলা ইউনিটের এবং 6 ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 13 ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার 5 ইউনিটে 6125 আসনে ভর্তি নেওয়া হবে। IBA-তে 120টি আসনে বিপরীতে আবেদন পড়েছে 11,000-এরও বেশি শিক্ষার্থীর। চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, টেক্সটাইল ও ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে চায়না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান সফররত ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে ইয়াং ডংনিং বলেন, দীর্ঘদিন ধরে চীন বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে আসলেও এখন তারা ক্রমশ মনোযোগ দিচ্ছে গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে। এর মধ্যে রয়েছে ছাদে স্থাপনযোগ্য সৌর প্যানেল এবং পাট ভিত্তিক পণ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দেশটির বিনিয়োগ বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে, যা উন্নত দেশসহ চীনে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করতে পারে। বেঁচে থাকার জন্য যে খাবার, সেই খাবারে যদি থাকে বিষ, তবে বেঁচে থাকাই যেন চ্যালেঞ্জ। সবজি তাজা রাখা, ফল পাকানো থেকে শুরু করে দৈনন্দিন প্রায় প্রতিটি খাবারে ব্যবহৃত হচ্ছে রাসায়নিক দ্রব্য, মেশানো হচ্ছে কাপড়ের রঙও। বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল খাদ্যের কারণে প্রতিদিনই ক্যান্সার সহ নানা মরণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আব্দুর রহিমের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। বাঁচার জন্য যে খাদ্যের প্রয়োজন, সেই খাদ্যই যেন এখন পরিণত হয়েছে নীরব ঘাতকে। চাল, ডাল, আটা, দুধ, মাছ, মাংস সহ কোনো কিছুই এখন আর ভেজাল মুক্ত নেই। শিশু খাদ্য থেকে জীবন রক্ষাকারী ওষুধ, সবখানেই মিলছে মারাত্মক সব ক্ষতিকর রাসায়নিক উপাদান। ফলাফল হিসাবে মানবদেহে সৃষ্ট হচ্ছে ক্যান্সার, কিডনি ও লিভারের মতো জটিল রোগ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা বলছে, সারা দেশ থেকে সংগৃহীত খাদ্য নমুনার 52%ই দূষিত। ভেজাল রোধে আইন থাকলেও নেই যথাযথ প্রয়োগ, তাই প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে জনগণ। ক্রমবর্ধমান হারে বাড়ছে ভেজালের দৌরাত্ম্য। বিভিন্ন রকম টেস্ট রিপোর্ট এবং গবেষণায় দেখা গেছে যে আমাদের চাল থেকে শুরু করে, আমাদের সবজি থেকে শুরু করে অনেক কিছুর মধ্যে কিন্তু হেভি মেটাল পাওয়া যাচ্ছে। এই ধরনের অপরাধের সাথে যে ব্যবসায়ীরা জড়িত, এটা তারা শিশু হত্যার দায়ে জড়িত বলে আমি বলবো। সেই জায়গাগুলোতে এখানে এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট থেকে শুরু করে সরকারের যে আইনগুলো আছে, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। BSTI মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণের কথা বললেও তাদের চোখ ফাঁকি দিয়েই চলছে এমন কারবার। কাঁচা বাজারে মাছ, মাংস, এগুলো কিন্তু দেখার দায়িত্ব আমাদের না। তারপরেও আমরা অনেক সময় আপনার ভোক্তার কথা চিন্তা করে আমরা অনেক সময় ফরমালিন টেস্ট করি। কার্বাইড দিয়ে ফল পাকানো, গ্রোথ হরমোন ইউজ করা, ইথোফেন, এটা 3 মাস আগে যদি ব্যবহার না করে, এটা কিন্তু আলটিমেটলি যে ফলমূলই খান, এটা কিন্তু ইফেক্টটা আমাদের শরীরে চলে আসবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল ও মানহীন পণ্য রোধে একাধিক কর্তৃপক্ষ থাকলেও নেই সমন্বিত প্রচেষ্টা। এই সমস্ত খাদ্য ভেজালের জন্য ইমিডিয়েট ক্ষতি হচ্ছে, বমি হবে, ডায়রিয়া হবে, শরীরের লিভারটা নষ্ট হয়, ক্যান্সার হতে পারে, আপনার স্টোমাকে ক্যান্সার হতে পারে। এই ধরনের যে দীর্ঘমেয়াদী ক্ষতি সেটা আপনার এইটা শরীরের যে কোনো অংশে ক্ষতি হতে পারে। গবেষণা বলছে, বাজারের অধিকাংশ পণ্যে ব্যবহার হচ্ছে ফরমালিন, কার্বাইড ও ইথোফেন সহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। আব্দুর রহিম, RTV, ঢাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সকল ধরনের সবজি 50 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। এদিকে 1 মাস ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। এছাড়াও দাম বেড়েছে চিকন দানা মসুর ডাল ও ছোলার। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সকল ধরনের সবজি 50 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। শীতের সিজনে আপনার সব সবজি তরি তরকারির দাম কম থাকে, কিন্তু এবার অনেক দাম। একটা ফুলকপির দাম 50 টাকা। কাঁচা বাজারের একটু দাম কমছে আগের তুলনায়। আরও বাজার যদি সিন্ডিকেট এবং কন্ট্রোলে থাকে তাহলে আরও সামনে দাম কমতে পারে। আর পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় এখনও 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আগাম জাতের পেঁয়াজ এলে স্বাভাবিক হওয়ার কথা। জীবন তো আপনার নতুন পেঁয়াজ মার্কেটে আমদানি জীবন না হয়েছে, টুকটাক 2-4 বস্তা কিছু হইতো না। জীবন তো আমরা গাড়ি না আসছে, জীবন তো বাজার নিয়ন্ত্রণ আসবো না। অন্যদিকে দাম কমেছে মোটা চাল ও ডিমের। দাম কমে মোটা চাল 55 টাকা এবং ডিম ডজন প্রতি 120 টাকায় বিক্রি হয়েছে। এদিকে গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে মসুর ডাল, ছোলা ও ময়দার। দাম বেড়ে মসুর ডাল 160 টাকা, ছোলা 110 টাকায় বিক্রি হয়েছে। তবে আগের দামেই বিক্রি হয়েছে ব্রয়লার ও সোনালী মুরগি। আব্দুর রহিম, RTV, ঢাকা। পলিশেডে টমেটো চাষ করে নতুন সম্ভাবনার খোঁজ পেয়েছেন নড়াইলের কৃষকেরা। প্রযুক্তি নির্ভর এ চাষের শীতের সময়ও ফলাচ্ছেন মানসম্মত টমেটো, যা দামেও ভালো এবং লাভেও দ্বিগুণ। টমেটো চাষে কৃষকদের মুখে এখন সাফল্যের হাসি। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। বদলে গেছে নড়াইলের সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের দৃশ্য। শীতের সময়ও এখানকার মাঠ থেকে শুরু করে পলিশেড ঘর ভরে গেছে লাল টমেটোতে। প্রযুক্তি নির্ভর চাষে ভালো ফলন, কম রোগ আর দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। কাঠা প্রতি জমিতে 30 থেকে 40 হাজার টাকা খরচে আয় হচ্ছে খরচেরও 3 গুণ। তাছাড়া পলিশেড প্রযুক্তিতে চাষ হওয়ায় টমেটো গাছগুলো থাকছে নিরাপদ পরিবেশে। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকায় শীতের সময়ও ফলন হচ্ছে বেশি। প্রতিদিন আমি প্রায় 20 কেজি 25 কেজি করে বিক্রি করি। এতে আমার লাভ বেশিই থাকে, কারণ আমার কেজি প্রতি খরচ হিসাব করলে 15 থেকে 20 টাকা মতো আসে, কিন্তু আমি বাজারে বিক্রি করি 80 টাকা। 20 শতাংশ জমিতে চাষ করা হয়েছে। লাভটা সর্বসাফল্য মূল্যে প্রায় খরচ উঠে হয়তো লাখখানেক টাকা লাভ হতে পারে। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক, ফলন মোটামুটি ভালো। পলিশেড পদ্ধতিতে নড়াইলে কৃষিতে খুলেছে নতুন দিগন্ত। শীতকালেও নিরবচ্ছিন্নভাবে টমেটো উৎপাদন সম্ভব হচ্ছে, যা স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি আয়ও বাড়াচ্ছে, বললেন কৃষি কর্মকর্তা। কৃষকরা আসলে এই অফ সিজনে যে টমেটোটা এটা তারা চাষ করছেন, আসলে এর প্রথমত ইনভেস্টমেন্ট একটু বেশি হলেও যেহেতু বাজার মূল্য অনেক বেশি, তাই কৃষকরা তাদের এই যে দামের যে সামঞ্জস্যতা এটা পুষিয়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। প্রযুক্তি নির্ভর চাষে বদলে যাওয়া নড়াইলের কৃষকদের জীবনে অব্যাহত থাকুক সাফল্যের গল্প, এমনই স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV। ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। পঞ্চগড়ে তেঁতুলিয়াতে আজ 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারিত হয়েছে, যা দেশের সর্বনিম্ন। দিনাজপুরে হিলিতে গত 3 দিন ধরে 14 থেকে 15 ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। পাবনার ঈশ্বরদীতে সপ্তাহ জুড়ে ছিল শীতের তীব্রতা, তাপমাত্রা কমে নেমে এসেছে 14.5 ডিগ্রির ঘরে। এদিকে কুড়িগ্রামে কুয়াশা কম থাকলেও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালীর সঙ্গে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগে চালু হচ্ছে ফেরি চলাচল। মেঘনা নদীর নলচিরা ও চেয়ারম্যান ঘাটে তৈরি হচ্ছে ফেরির
ল্যান্ডিং স্টেশন। একাধিকবার নৌডুবির ঘটনায় প্রাণহানি হলেও অবহেলিত ছিল ফেরি চালার বিষয়টি। আন্দোলন সংগ্রাম করেও মেলেনি সুফল। উচ্ছ্বসিত হাতিয়াবাসী বলছে, ভোগান্তি কমার পাশাপাশি উন্নত হবে দ্বীপের অর্থনৈতিক অবস্থা। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ প্রতীক্ষার পর পূরণ হতে চলেছে 7.5 লাখ মানুষের স্বপ্ন। প্রথমবারের মতো নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে চালু হচ্ছে হাতিয়া দ্বীপের ফেরি চলাচল। আন্দোলন সংগ্রামের পথ পেরিয়ে উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাটে জোরে সোরে চলছে ফেরির ল্যান্ডিং স্টেশন নির্মাণের কাজ। ফেরি চলাচলে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। হাতিয়ার মানুষের হৃদয়ে বিশাল খুশির একটা বন্যা সৃষ্টি করেছে। চলমান কাজটা দূরত্বই শেষ করতে চাই এবং ডিসেম্বরের লাস্টে শেষ হয়ে যাবে। দুর্যোগ আবহাওয়ার কারণে রোগী আটকে থাকতেও রোগীদের বিষম কষ্ট হইতে এমনও আমার চোখে দেখা এখানে অনেক রোগী মারা গেছে। তো ফেরি হওয়াতে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। যারা ফেরি করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। তাদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে বদলে যাবে হাতিয়ার ভাগ্য। যাতায়াতে কমবে ভোগান্তি, লোকসান এড়ানো যাবে ব্যবসা বাণিজ্যে। এখানে মানুষ নদীতে পারাপার করতে বিভিন্ন ঝুঁকি ছিল। ব্যবসা বাণিজ্য যারা করতো তারা মালামাল আনা অনেক বিপজ্জনক ছিল। তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়তো বেশিরভাগ সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে। বোট ডুবি গেলে ব্যবসায়ী শেষ, ফতির বিকারি হয়ে যায়। ফেরি হয়ে যা তো ফেরিতে আমাদের সব প্রকারের আমাদের সুবিধা হয়ে যাবে। নৌ উপদেষ্টা বলছেন, ফেরি নির্মাণের পদক্ষেপ নিলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকে। আমরা শুরু করে দিয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন। দ্বীপের বাসিন্দা এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই আলোর মুখ দেখতে পেয়েছে হাতিয়ার ফেরিঘাট। সব মিলিয়ে একদিকে হচ্ছে আমাদের উপদেষ্টার সাথে সরকারের সাথে সখ্যতা, এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে অবস্থান, এই কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ফেরি চালু করে উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ যাতায়াতের চিরতরে অবসান চান হাতিয়াবাসী। আব্দুল হামিদ, RTV। সুস্থ শিশু মানেই ভবিষ্যতের সুস্থ নাগরিক, সুস্থ প্রজন্ম। এই বিষয়কে সামনে রেখে রংপুরে হাইকেয়ার বেবি ডায়পার ও বেবি প্রোডাক্টসের সৌজন্য শিশু স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন এবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। ক্যাম্পে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবার পাশাপাশি সুস্থতা, শারীরিক ও মানসিক বিকাশে বাবা মার করণীয় সম্পর্কে সচেতন করা হয়। রংপুরে 20 জন চিকিৎসক শিশুদের চিকিৎসা দেন। পরে সেবা নিতে আসা প্রায় 5000 শিশুকে হাই কেয়ারের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে কাল মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় ম্যাচ শুরু শনিবার সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে বাজেভাবে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ চাইবে সিরিজ হারের লজ্জা এড়াতে। সিরিজের সমতায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের সামনে। সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের বাজে পারফরম্যান্সের পর টিম ম্যানেজমেন্ট আছে দুশ্চিন্তায়। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দল। কন্ডিশন ও উইকেট বিবেচনায় সাজানো হবে একাদশ। এক যুগ পর বিপিএলের নিলাম পদ্ধতি ফিরে আসার পর শুরু হয়েছে বাড়তি উন্মাদনা। মাঠের লড়াই শুরুর আগে টেবিলের হিসেব নিকেশ ঠিকঠাক করতে প্রস্তুত দলগুলো। 30 নভেম্বর হতে যাওয়া নিলামের মঞ্চ প্রস্তুত থাকলে বিপিএল ঘিরে সেই চিরাচরিত বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বিদেশি ক্রিকেটারদের তালিকা দেখে হতাশ অনেকে। অবসরে যাওয়া ক্রিকেটারের পাশাপাশি আছে ফর্মহীন অনেক বিদেশির নাম। বিপিএল যেন হয়ে উঠছে বিতর্কিত ক্রিকেটারদের পুনর্বাসন মঞ্চ। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। সব ঠিকঠাক থাকলে আগামী 26 ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসরের। তার আগে 30 নভেম্বর শুরু হচ্ছে প্লেয়ার্স নিলাম, যেখানে 5 শতাধিক বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে যাচাই বাছাই করে 250 জন ক্রিকেটারকে নিলামের জন্য চূড়ান্ত করেছে বিসিবি। তবে সেই বিতর্ক আর বিপিএল যেন পুরনো সময়ের মতো এবারও বেছে নিয়েছে একে অপরের সঙ্গ। বিপিএল প্লেয়ার্স নিলাম উপলক্ষে যেন গা ঝাড়া দিয়ে উঠেছেন একঝাঁক অবসরপ্রাপ্ত ফর্মহীন ও বিতর্কিত ক্রিকেটার। এ যেন বিশ্বের কোথাও সুযোগ না পাওয়া ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্র। শোয়েব মালিক, পীযূষ চাওলা, সামিত প্যাটেল, রবি বোপারারা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফুরিয়ে গেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। কিন্তু এ ক্রিকেটাররা রয়েছেন আসন্ন নিলামের গুরুত্বপূর্ণ এ ও বি ক্যাটাগরিতে।
এছাড়াও নিলামের তালিকায় রয়েছেন বর্তমানে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে থাকা ৩৯ বছর বয়সী সাবেক জিম্বাবুয়ান অধিনায়ক শন উইলিয়ামস। মাদকাসক্ত হয় অনির্দিষ্টকালের জন্য উইলিয়ামসকে বিবেচনা করছে না দেশটির ক্রিকেট বোর্ড, অথচ বিপিএল নিলামে এই ক্রিকেটার রয়েছেন সি ক্যাটাগরিতে। তালিকায় আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বেশ কিছু অখ্যাত ক্রিকেটারের নাম। নিলাম তালিকায় নাম নেই কোনো কিউই ক্রিকেটারের, তবে সামান্য সংখ্যক চেনা নাম যেমন মাহেশ থিকসানা, মাথিসা পাতিরানার মতো নিয়মিত আইপিএল খেলা প্লেয়ার রয়েছেন নিলাম তালিকায়। অতীতে পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক, ফিক্সিং কেলেঙ্কারি সহ নানা অনিয়মে জর্জরিত থাকায় বিপিএল নিয়ে দিন দিন অনীহা বাড়ছে ভালো মানের বিদেশি ক্রিকেটারদের। মুমসাদ দিনুরি, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।